একনেক বৈঠক, ৭,০০৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের। চট্টগ্রাম ধর্ষণ মামলার রায় কাল। লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড বিতরণ সহ সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। আসসালামু আলাইকুম, খুরশিদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগের সরকারের আমলে দুর্নীতির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অপচয় হয়েছে। তাই চলমান প্রকল্পগুলো নতুন করে যাচাই বাছাই ও মূল্যায়ন করে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনেদ সাকিব। দুপুরে একনেক সভা শেষে তিনি জানান, সভায় ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শাহাদাত অভ্রের রিপোর্ট। ৭,৩০০ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৪,৫৩৬ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ২,৪৬৭ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো চট্টগ্রামের আনোয়ারায় চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল সংক্রান্ত প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪,১০০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যবেক্ষণ এই প্রকল্পের সাথে দিয়েছেন সেটা হচ্ছে যে এখানে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টি এবং ইটিপি যেটা করা হবে, পানির যে পরিশোধন, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেইটার পরিশোধনের কাজ এবং ওখানে একটি সোলার রাখার ব্যাপারে, মানে সোলার প্যানেল তৈরি, সোলার ভিত্তিক রিনিউয়েবল এনার্জি তৈরির জন্য 3টি বিষয়ের পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, যেসব প্রকল্পের কাজ 60% বেশি সম্পন্ন হয়েছে সেগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে যেসব প্রকল্পের অগ্রগতি 30%-এর নিচে সেগুলো পুনর্বিবেচনা করে নতুন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের চেষ্টা করা হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, অনিয়ম এবং অর্থের অপচয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি তো হয়েছেই, অপচয় হয়েছে না। ধরুন আপনি একটা জায়গায় বাড়তি ব্যয় ধরেছেন, সেটা একটা সরাসরি দুর্নীতি, চুরি হচ্ছে। কিন্তু যে প্রকল্প নেওয়া হলো, সে বিল্ডিং হলো, কিন্তু বিল্ডিং কোনো কাজে আসছে না, বছরের পর বছর বসে আছে, এটা তো বড় আকারে অপচয় না? যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী একনেকের বৈঠক থেকে আইএমএডি ডিভিশনকে এই বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়াও অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা, ফেনী, করতোয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সহ 3টি প্রকল্প। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 100টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে। শাহাদাত অফ্র, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। এখন যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে। ইতোমধ্যে বিজি প্রেস থেকে পেপার বুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। এর আগে গত 9 জুন রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। গত 7 জুন রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন।
চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী মারুফ জানান, 9 জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মামলায় মোট 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। বুধবার রায় ঘোষণা করার জন্য দিন ধার্য করেছেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। গত 21 মে মহানগরীর বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে 22 মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকুলিয়া থানায় মামলা দায়ের করেন। চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলিতে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের 2 দিন পর মামলা হয়েছে। গত রাতে রাউজান থানায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 7 জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ পিয়ারুল হক চৌধুরী। ওসি সাইফুল ইসলাম জানান, এজাহারে সিসিটিভিতে শনাক্ত করা 5 জন এবং সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা জাকির মিয়া সহ 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। গত শনিবার রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে মাথার খুলি উড়িয়ে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। সরকারি কর্মকর্তাদের সতর্ক করে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কেবলমাত্র প্রকল্পের জন্যই প্রকল্প নয়, এখন থেকে প্রকল্প গ্রহণ করতে হলে সবার আগে প্রাধান্য দিতে হবে জনস্বার্থকে। দুপুরে সাভারে পানি সম্পদ ডেইলি উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, তাই সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আগামী বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের গবেষণায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজাহান খান। দীর্ঘ 21 বছর পর আগামীকাল চায়ের রাজধানী মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনে মিছিল, মিটিং আর স্লোগানে মুখরিত জেলার প্রতিটি উপজেলা, শহর ও হাটবাজার। প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার জেলা সদরে পৌঁছে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ সহ সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। প্রধানমন্ত্রী প্রথমে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলার চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সেখানে 152 জন নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। পরে সড়ক পথে মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে সেখানে আয়োজিত রাজনগর উপজেলার বরাদ্দকৃত 155 জন নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ সহ সমাবেশে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে সাধারণ মানুষের মধ্যে গত কয়েকদিন থেকে বইছে উৎসবের আমেজ। বিগত 17টি বছর এই বিভাগে কোনো উন্নয়ন হয় নাই, এই জেলাতে কোনো উন্নয়ন হয় নাই। আমরা রোগী নিয়ে অনেক দুর্ভোগ হইতে হয় আমরা যে কোনো একটা কিছু হইলে, ছোটোখাটো কিছু হইলেও আমরা সিলে যাইতে হয়। এই উপজেলায় বিশেষ করে আমাদের কোনো স্টেডিয়াম নেই খেলাধুলার জন্য। তরুণ সমাজকে তিনি মৌলভীবাজারবাসীকে এবং ভালো কিছু দিবেন। মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শমশেরনগর বিমানবন্দর চালু করা সহ কিছু উন্নয়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন 2 উপজেলার নির্বাচিত সংসদ সদস্য। এখানে মৌলভীবাজার মেডিকেল কলেজ করার স্থাপন, শমশেরনগর এয়ারপোর্ট স্থাপন এবং মৌলভীবাজার কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার। উনি 4 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আসবেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের, অনেক খুশির, এবং আমার এই এলাকার মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় ভাসতেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ সহ পুরো মাঠের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। NTV নিউজ ডেস্ক।
বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে ক্লোজ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনকালে এই নির্দেশনা দেন। আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে এসে যা দেখলাম, একটা অমানবিক পরিস্থিতি। নতুন একটা বিল্ডিং হচ্ছে 250 শয্যার, সেটার কাজের অগ্রগতিও মন্থর। তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। আর পুরানা বিল্ডিংটাকে আমরা কন্ডেমনেশনে নিয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমরা আরেকটা 250 শয্যা বেডের হাসপাতাল এই নোয়াখালী সদরের পুরান বিল্ডিং আমরা স্থাপন করবো ইনশাল্লাহ, এবং কাজ শুরু করবো ঢাকা ফিরে। এই ব্যাপারে আমরা কাজ শুরু। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। জামালপুর 35 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, গতরাতে উপজেলার ঝাওয়াডাঙ্গা বিওপির পিলারের কাছে এই পুশিনের ঘটনা ঘটে। ওই এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা থেকে 35 বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে, পরে ওই ব্যক্তিকে আবারও শূন্যরেখায় পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছে। রাজশাহীর সবচেয়ে বড় আমের আড়ত পুঠিয়ার বানেশ্বর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সকালে তিনি হাটে এসে আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন। রাষ্ট্রদূত বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে, যদিও আমেরিকায় সাধারণত যেগুলো হিমায়িত অবস্থায় সেগুলোই পাওয়া যায়। বাংলাদেশের মতো এত তাজা আম পাওয়া যায় না বলে জানান তিনি। সারা বছর আম পেতে বিশেষায়িত হিমাগার স্থাপনের পরামর্শ দেন আমেরিকান রাষ্ট্রদূত। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সকালে কেডিএর সম্মেলন কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। কেডিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় খুলনা সিটি কর্পোরেশন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক মোহাম্মদ শফিকুল আলম তুহিন ও শিক্ষাবিদরা বক্তব্য রাখেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পুলিশ সুপার বলেন, সকল পেশার মানুষ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। এই জন্য তিনি বিশেষভাবে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান। অনলাইনে হাজিরা দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের চূড়ায় গাছের উপরে উঠতে হয়েছে এক শিক্ষককে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের নেটওয়ার্কের বিড়ম্বনায় শেষ পর্যন্ত পাহাড়ের উপর একটি আম গাছে উঠে অনলাইনে হাজিরা দিয়েছেন। আর এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নানান আলোচনার জন্ম দেয়। তিনি জানান, সোমবার থেকে অনলাইনে শিক্ষক হাজিরা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুলটি পাহাড় থেকে প্রায় 3 থেকে 400 ফুট নিচে হওয়ায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তাই একটি গাছের ডালে উঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হোয়াটসঅ্যাপে হাজিরা খাতার ছবিটি পাঠান তিনি। কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। বিশ্বকাপের খবর। এই উন্মাদনায় ব্যতিক্রমী আয়োজনে সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোডে অংশগ্রহণকারী 48টি দেশের জাতীয় পতাকা টানানো হয়েছে। টানানো পতাকাগুলোতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জাতীয় পরিচয় ও বৈচিত্র্য ফুটে উঠেছে। অনেক শিক্ষার্থীকে তাদের প্রিয় দলের পতাকার নিচে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে। এদিকে আর্জেন্টিনার খেলাকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী। এ সময় আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা প্রিয় দলের জন্য শুভকামনা জানায়। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV Online www.ntppt.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।